নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে। আমরাও তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে বেশ ভালো রয়েছি। আজকে আমি তোমাদের একদম অন্য স্বাদের একটি গল্প শোনাতে চলেছি। গল্পের নাম হলো হেমন্তের পাখি, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। সুচিত্রা ভট্টাচার্য বিংশ শতাব্দীর শেষ ভাগে আত্মপ্রকাশ করা একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। সুচিত্রা ভট্টাচার্যের বইসমূহ পাঠকদের প্রবলভাবে টানতে পেরেছে সমসাময়িক মধ্যবিত্ত শহরে জীবনের টানাপোড়েন, পরিবর্তনশীল মূল্যবোধ আর নৈতিক অবক্ষয়কে ফুটিয়ে তোলার মাধ্যমে। সেই সাথে নারীর জীবনের দুঃখ, যন্ত্রণা, অনুভূতিগুলো ছিল সুচিত্রা ভট্টাচার্যের বই সমগ্রর আর এক উপজীব্য বিষয়। সুচিত্রা ভট্টাচার্য 1950 সালের 10ই জানুয়ারি বিহারের ভাগলপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন, যদিও লেখিকার বাবার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। কিন্তু লেখিকার স্কুল ও কলেজ জীবনের পুরোটাই কাটে কলকাতা শহরে। কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষা লাভের জন্য। সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্পগুলো দিয়েই মূলত তিনি সাহিত্যে প্রবেশ করেন, কিন্তু তাঁর রচিত উপন্যাসগুলো তাকে লেখিকা হিসেবে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাছের মানুষ, দহন, কাঁচের দেওয়াল, হেমন্তের পাখি, নীল ঘূর্ণি, অলিক সুখ, গভীর অসুখ, উড়ো মেঘ, ছেঁড়া তার, আলো ছায়া, অন্য বসন্ত, পরবাস, পালাবার পথ নেই, আমি রায় কিশোরী ইত্যাদি। তার মধ্যে আজকে আমি তোমাদের শোনাতে চলেছি সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত উপন্যাস হেমন্তের পাখি। খাঁচার টিয়াটাকে বুলি শেখানোর চেষ্টা চালাচ্ছিল অদিতি। রোজই চালায় এই দুপুর বেলায়। অদিতির নির্জন সময়ে পাখি কথা বলবে না, অদিতিও বলাবি। দুজনের এ এক ভারী নিভৃত খেলা। মাসখানেক আগে রাস্তার এক পাখিওয়ালার কাছ থেকে টিয়াটা কিনেছে অদিতি, কর করে 80 টাকায়। পাখিটা খুব বাচ্চা নয়, মোটামুটি বড়ই। পাকা সবুজ রং, পরিণত ডানা, গলা জুড়ে বকলেসের মতো স্পষ্ট কালো দাগ। বেচার সময় লোকটা অনেক ভালো ভালো কথা বলেছিল। সেলসম্যানশিপের সুপ্রতিম কেউ বুঝি হার মানায়। নিয়ে নিন বৌদি, একদম তৈরি পাখি, 7 দিনে পোষ মেনে যাবে। যার দেখেছেন আসলে সিঙ্গাপুরি টিয়া। এ পাখি কথা বলে না, লেকচার দেয়। যা শুনবে তাই আউড়ে যাবে সারাদিন। হাত বাড়াবেন হাতে চলে আসবে, কাঁধে চড়ে ঘুরবে ঠিক যেন ঘরের ছেলে। দেখবেন আপনারই তখন খাঁচায় পড়তে মায়া হবে। কিন্তু পাখি কথা বলে কই? 1 মাস ধরে বিশ্রী একটা কর্কশ ডাক ছাড়া আর কিছুই তো এলো না অদিতির কানে। পোষ মানা দূরস্থান, খাঁচা খুলে ছোলা দিতে গেলেও ক্যাঁ ক্যাঁ করে তেড়ে আসে। সুপ্রতিম আর পাপাই তাতাইয়ের সামনে অদিতি বেইজ্জতের এক শেষ। বাপ আর 2 ছেলে 3 জনই একমত, টিয়াটা বুড়ো, টিয়াটা গোঙা। অদিতির বিশ্বাস হতে চায় না। এমনও তো হতে পারে টিয়াটা খুব তেজি, প্রখর বুদ্ধিমান। হয়তো ভাবছে অদিতি নিজে একদিন বিরক্ত হয়ে খাঁচা দরজা খুলে দেবে, অমনিও ফুরুত করে উড়ে যাবে আকাশে। অথবা ওর মনে এখনো ফেলে আসা নদী, জঙ্গল, গাছ, আকাশের ছবি অম্লান। সেই স্মৃতি ধুয়ে মুছে সাফ না হওয়া পর্যন্ত হয়তো কথা বলবে না বলে পণ করে রেখেছে টিয়া। না, অদিতি হাল ছাড়লে চলবে না। পাপাইটা ছোটবেলা অঙ্কে কি কাঁচাই না ছিল। সামান্য গুণ ভাগ করতে দিলে সিঁটিয়ে যেত। চিবিয়ে চিবিয়ে ভুট্টি নাশ করতো পেন্সিলে। বুঝতে পারছি না মা, হচ্ছে না মা, পারবো না মা। সেই ছেলের পিছনে লেগে থেকে থেকে সে এখন অঙ্কের রীতিমতো পালোয়ান। মাধ্যমিকে অঙ্কে 97, উচ্চ মাধ্যমিকে 190।
ইন্টার স্কুল অঙ্ক কম্পিটিশনে কুস্তি লড়াইয়ে প্রাইজ পেয়েছে কত। এখন পাপায়ের থার্ড ইয়ারে ক্লাসমেটরা ফিজিক্সের জটিল অঙ্ক নিয়ে পাপায়ের কাছে হত্যে দিয়ে পড়ে থাকে। অঙ্ক ভয় দূর করার থেকেও কি পাখির মুখে বুলি ফোটানো কঠিন? ব্যালকনির রডে ঝোলানো লোহার খাঁচাটাকে একটু দুলিয়ে দিল অদিতি। নিচু স্বরে বলল, কি রে, কথা বলবি না? টিয়া তরতর জ্বালবে উল্টো দিকে চলে গেল। অদিতি দ্রুত ঘুরে গেল সেদিকে। খাঁচার তারে মুখ রেখে নরম করে বলল, বল সুপ্রতিম। সুপ্রতিম, বল বল। টিয়ার মোটেই যুক্তাক্ষরে আগ্রহ নেই। একেবারে ঘাড় বেঁকিয়ে দেখলো অদিতিকে, আবার সরে গেছে। বুঝেছি, আমার বরটাকে তোর পছন্দ না। হবেই বা কেন, ও কি তোকে ভালোবাসে? টিয়ার এতটুকু চাঞ্চল্য দেখা গেল না, চুপ, যেন সাই দিচ্ছে। অদিতি ঠোঁট টিপে হাসলো। বেশ, তবে পাপাই তাতাই ডাক। বল পাপাই তাতাই। কুৎসিত আওয়াজ করে খাঁচার মেঝেতে বসলো টিয়া। বসে লাফিয়ে উঠেছে, ঝটপট করছে খাঁচা জুড়ে। কি অসভ্য রে তুই, দাদাদেরও পছন্দ নয়? তরং করে খাঁচার মাথায় ঝুলে জিমন্যাস্টিক দেখাচ্ছে টিয়া। আচ্ছা বাবা, আচ্ছা, কাউকে ডাকতে হবে না, আমাকেই ডাক। অদিতি, অদিতি। দাঁড়িয়ে বসেছে টিয়া, দুলছে অস্থির ভাবে, ঘন ঘন চোখ টিপছে। অদিতি ফিসফিস করে বলল, অদিতিও কঠিন লাগছে, খুকু বলে ডাকবি? বল খুকু। খুকু। অদিতি দুই ছেলে ছোটবেলায় নাম ধরে ডাকতো অদিতিকে। খুকু সুপ্রতিমই শিখিয়েছিল। ছোটর তো অনেক বড় অবধি অভ্যাসটা ছিল। ক্লাস 5-এ উঠেও তাতাই মাকে বলতো খুকুমা। অদিতি ছেলেকে বকতো খুব। এখন কেন যে সেই ডাকটা শুনতে ইচ্ছে করে অদিতির। ছোট্ট একটা শ্বাস ফেলে অদিতি বলল, একবারটি খুকুমা বলে ডাকবি আমাকে? ডাক না, বল খুকুমা। এতক্ষণে টিয়ার মুখে বল এসেছে, ঢ্যাঁ 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 ঢ্যাঁ। এই বাজি, চেঁচাচ্ছিস কেন? ঢ্যাঁ 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 ঢ্যাঁ। যা, তোর সঙ্গে কথাই বলবো না। ওরা তোকে ঠিক চিনেছে, তুই একটা বুড়োর হদ্দ, 7 জঙ্গলির 1 জঙ্গলি। বিরক্ত হয়ে খাঁচার পাশ থেকে সরে এলো অদিতি। গ্রিল ধরে দাঁড়িয়ে সন্দিগ্ধ চোখে দেখছে পাখিটাকে। সত্যিই কি পাখিওয়ালা তাকে ডাহা ঠকিয়ে দিল? বেশি দাম নিয়ে রদ্দি টিয়া গুছিয়ে গেল একটা। তা অদিতি ঠকা অবশ্য এমন কিছু নতুন কথা নয়। এর আগে একবার কত শখ করে একটা নেপালি ময়না পুষেছিল অদিতি। হাঁ করে খাঁচার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। এই বুঝি পাখি মানুষের স্বরে কথা বলে ওঠে। হাই কপাল, পাখি শুধু গেলে আর খাঁচা নোংরা করে। শেষে একদিন বাপ ছেলেদের তুমুল হর্ষধ্বনির মাঝে খাঁচা খোলা পেয়ে পুঁই করে উড়ে গেল পাখিটা। সবাই বলল ওটা নাকি গাং শালিক ছিল। অদিতি চিনতে ভুল করেছে, হবেও বা। আর একবার পাপাই তাতাই তখন বেশ ছোট। 2 ছেলেকে নিয়ে রাসবিহারীর রথের মেলা থেকে 4টে মুনিয়া কিনে এনেছিল অদিতি। সবুজ, হলুদ, কালো, বাদামি, নীল, খয়েরি, কি তাদের রঙের বাহার। 2 ছেলে পিচকিরিতে জল ভরে কদিন তাদের স্নান করাতে বর্ণচোরা মুনিয়ারা ক্যাটকেটে জড়ুই। সুপ্রতিম সেবার খুব চটেছিল। 30 টাকা নষ্ট করার জন্য কম খোটা দেয়নি অদিতিকে। রোজগার তো করো না, টাকার মর্ম বুঝবে কি? এখন অবশ্য সামান্য 80 টাকা গলে যাওয়াতে সুপ্রতিমের কিছু যায় আসে না। সে তো আর কোম্পানির সেই ছুটন্ত ফেরিওয়ালা নেই, রীতিমতো লোটাস ইন্ডিয়ার দাপুটে এরিয়া ম্যানেজার। পাখিটার দিকে আরো খানিকক্ষণ কটমট তাকিয়ে ঘরে ফিরল অদিতি। কাঁচা জামা কাপড় বিছানায় স্তূপ করে গেছে মলিনার মা, সেগুলোকে নিয়ে পড়ল। পাপায় তাতাইয়ের শর্টস, টি শার্ট, সুপ্রতিমের গেঞ্জি, পাজামা, নিজের শাড়ি, সায়া, ব্লাউজ পাট করলো আলাদা আলাদা করে। কোনোটা রাখলো আলনায়, কোনোটা দিয়ে এলো ছেলেদের ঘরে, কোনোটা আলমারিতে তুললো। খাটে শুয়ে করালো খানিকক্ষণ। পড়া খবরের কাগজ নিয়ে নতুন করে উল্টোলো, সরিয়ে রাখলো, আবার শুয়ে পড়লো চোখ বুজে। ঘুমও ছায় আসে না। আবার এসে গেল বিপদ। সারা বিকেল গলা জ্বলবে, সারা সন্ধে টক ঢেকুর। অপারেশনের পর থেকে অম্বলের রোগটা যেন আরো বেড়ে গেল। আবার কি পাখিটাকে নিয়ে পড়বে, নাকি করাবে আর একটু? উল কাটা নিয়ে বসলে কেমন হয়?
ধুস, কি হবে, ছেলেরা তো আজকাল কেনা সোয়েটার বেশি পছন্দ করে। অদিতি যে এখন কি করে কি করে। হেমন্ত চলছে। শরৎ আর শীতের মাঝে হেমন্ত ঋতুটা যেন কেমন তরম। কখন যে একটা পাতলা কুয়াশায় মুখ লুকিয়ে চুপিসারে এসে যায়, তারপর যেন আর কাটতেই চায় না। বাতাস শুকনো হয়ে আসে, চামড়ায় টান ধরে, এক হিম ঋতুর পদধ্বনি শোনা যায় দূরে। কিন্তু আসে না শীত, তখনও যেন শরতের গন্ধ লেগে থাকে বাতাসে। উচ্ছল শরৎ আর হাড় কাঁপানো শীত, মাঝের সময়টা বড় নিশ্চেতন, প্রলম্বিত। ফোন বাজছে। উঠল অদিতি, ছুটল না, অলস পায়ে এলো ড্রয়িং স্পেসে, মন্থর হাতে রিসিভার তুলল। সুপ্রতিম। কি ব্যাপার, ঘুমোচ্ছিলে নাকি? না, এই একটু। পারো বটে। সুখে আছো এই বলার জন্য ফোন করেছো? ঘুম ভাঙালাম বলে চটেছো মনে হচ্ছে। অদিতি একা একাই ম্লান হাসলো। কি বলবে বলো না। সুপ্রতিমকে একটু সময় নিল। না, বোধহয় কাজের কথাটা পেরেছে। একটু দেখো তো, শোয়ার ঘরের টেবিলে কি আমি একটা গোলাপি ফাইল ফেলে এসেছি? ধরো তো, দেখছি। দ্রুত পায়ে শোয়ার ঘর ঘুরে এলো অদিতি। হ্যাঁ, পড়ে আছে। বাঁচালে, আমি ভাবছিলাম শেয়ার ট্যাক্সিতে ফেলে এলাম। এক গাদা দরকারি পেপারস আছে ফাইলটায়। তুমি আজ ব্রিফকেস নিয়ে বেরোনি কেন? তুমি দেখোনি আমি কদিন ধরে তো ব্রিফকেস নিয়ে বেরোচ্ছি না? অদিতি বলতে পারতো খেয়াল করিনি। খেয়াল করার সময় বা কোথায় সকালে? পাপাই তাতাই এমন ঘোড়ায় জিন দিয়ে থাকে, ওই একটার সময়ে এখনো তাদের মাকে দরকার। ট্রাউজারটা একটু ইস্ত্রি চালিয়ে দাও না। শার্টের বোতাম ছিঁড়ে গেছে, চটপট লাগিয়ে দাও তো। ইস, আমাকে এত ভাত দিয়েছো কেন? ওঠাও। তার মধ্যেও সুপ্রতিমের টাইটা, মোজাটা, রুমালটা খাটের বাজুতে রেখে আসে অদিতি। শুধু সুপ্রতিমের যাত্রাকালে দরজায় গিয়ে দুগ্গাটাই করা হয়ে ওঠে না বহুকাল যাবতীয়। হালকাভাবে অদিতি অন্য কথায় গেল। অতএব যদি দরকারি ফাইল অফিসে যাওয়ার 4 ঘন্টা পরে মনে পড়লো কেন? চটজলদি জবাব এসে গেল। অফিস তো আর করলে না, দিব্যি শুয়ে বসে জীবন কেটে গেল। ফার্স্ট আওয়ারে এসেই সেলসের ছেলেদের নিয়ে মিটিংয়ে বসেছিলাম, একটু ফাঁক পেতে তবে মনে পড়ল। ও, ফস করে একটা অবান্তর প্রশ্ন করে বসলো অদিতি। ফিরছো কখন? আমি আজ। সুপ্রতিমও যেন কোনো আজগুবি প্রশ্নে উত্তর দিচ্ছে। যেমন ফিরি 9:30 10টা। পার্টনার এজেন্ট এসেছে, ওকে নিয়ে সন্ধ্যেবেলা একটু বসতে হবে। বেশি কিলো না, প্রেশারটা বেড়েছিল, খেয়াল রেখো। জানি, জ্ঞান মারতে হবে না। তাও যদি বোতল দেখলে জ্ঞান থাকতো। বাড়ি ফিরে খাবে তো, না কালকের মতো খাবার নষ্ট হবে? অফকোর্স খাবো, আমি আজ হোটেলবাজি করতে যাচ্ছি না। রাখছি। কট। দাম্পত্য আলাপ শেষ। রিসিভারটা হাতে নিয়ে অদিতি ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কয়েক সেকেন্ড, নাকি আরো বেশি। সময় যখন কাটে না, কয়েক সেকেন্ডও এত দীর্ঘ হয়ে যায়। মাত্র 750 স্কোয়ার ফিটের আসবাব ভরা ফ্ল্যাটটাকেও মনে হয় জনহীন প্রান্তর। রিসিভার একটানা কু 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 শব্দ করে চলেছে, যেন বলছে রাখো 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 রাখো। রিসিভারটাকে আঁচলের ঘষে খানিকটা চকচকে করলো অদিতি, রেখে দিল ক্রেডালে। যন্ত্রটার এ বাড়িতে 3 বছর বয়স হলো। একমাত্র কাজের কথা ছাড়া আজ পর্যন্ত টেলিফোনে কোনো নরম সরম কথা বলল না সুপ্রতিম। অদিতি মাঝে মাঝে ভাবে, বিয়ে করে অদিতি যখন শ্বশুর বাড়িতে এলো, তখন যদি ও বাড়িতে টেলিফোন থাকতো, সুপ্রতিম কি তখনও দুপুরবেলা এরকম নিরস্বরে ফোন করতো অদিতিকে? মনে হয় না। সুপ্রতিমের তখন যথেষ্ট রসকস ছিল। কি মিষ্টি একটা নামে ডাকতো অদিতিকে, ফুল। এখনো ডাকে, কচ্ছিত কখনো। ফুল ভেবে নয়, বোকা ভেবে। অন্যমনস্ক ভাবে সোফাগুলো ঝাড়ছিল অদিতি। মলিনার মা যত্ন করে ঝাড়াঝুড়ি করে, তবু যেন অদিতির ঠিক তৃপ্তি হয় না। ক্যাবিনেটের গায়ে, সেন্টার টেবিলে, টিভির কাঁচে সর্বত্রই অদৃশ্য ধুলোর কণা দেখতে পায় অদিতি। এগুলোই কি সংসারের মায়া? কিছুক্ষণ অদিতি ঝুম হয়ে বসে রইল সোফায়। কি ভেবে উঠে টিভিটা চালিয়ে দিল, আবার বসলো। একা একা টিভি দেখতেও ভালো লাগে না অদিতি।
পর্দায় চলমান ছবি ভেসে উঠছে। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ গান গাইছে, কেউ ভালোবাসছে কাউকে, কেউ কাউকে মেরে ফেলছে, আর অদিতি একা বোকার মতো বসে বসে দেখছে তাদের। সবই কেমন অলিক লাগে অদিতি। পর্দার মানুষগুলোর সঙ্গে কিছুতেই ঠিকঠাক সংযোগ ঘটে না তার। যেন মনে হয় পুতুলের নড়াচড়া দেখছে, সেও এক পুতুল। কেউ যদি পাশে বসে অদিতির সঙ্গে দৃশ্যটার রস ভাগাভাগি না করলো, তবে সেই দৃশ্য দেখে অদিতির কিসের আনন্দ? পাপায় দাতায় ক্রিকেট টেনিস চালিয়ে রাখলেও অদিতি সারাদিন বসে দেখতে পারে, কিন্তু একা একা। 2-3 বছর আগেও অদিতি দুপুরটা অনেক অন্যরকম ছিল। মাধ্যমিকের আগে পর্যন্ত তাতায়ের ছিল মর্নিং স্কুল। সারা দুপুরই তখন গম গম করতে পারি। এই তাতায় দরম করে বাথরুমে দরজা বন্ধ করলো, এর গান গাইছে গলা ছেড়ে। একবার ফুল ভলিউমের টিভি চালিয়ে দিল, একবার সঙ্গে অনবরত হাঁকডাক। মা, আমার ব্রায়ান অ্যাডামসের ক্যাসেটটা কোথায় গেল? মা, দাদা আজ আবার আমার টি শার্টটা পরে বেরিয়েছে, তুমি দেখতে পারো না? মা, ফ্রিজে দেখছে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, খাবো? দূর চাই, ওয়াকম্যানটা কোথায় রাখলাম? ও মা, খুঁজে দাও না। মা 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 মা, অস্থির অস্থির লাগতো অদিতির। এখন চতুর্দিক দমচাপা রকমের ফাঁকা। তাও তাতায় এখনো কিছুটা ছেলে মানুষ আছে। অদিতিকে জড়িয়ে ধরে এখনো হুমহাম আবদার চালায়। পাপাইটা যেন পুরোপুরি লোক হয়ে গেল। অথচ ওই ছেলেই 5 বছর আগেও কি মা ঘেঁষাই না ছিল। স্কুল, টিউটোরিয়াল, খেলার মাঠ, বন্ধু বান্ধব, রাজ্যের সব গল্প পুঙ্খানুপুঙ্খ মাকে বলা চাই। অদিতি শুনতে না চাইলেও কানের কাছে বক বক করে যাবে। এখন পাপাই বাড়িতে কথা বলারই সময় পায় না। অদিতির 2 ছেলেরই বৃত্ত পেয়ে যাচ্ছে। বৃত্ত না, ডানা। পাপাই দাদাই উড়ে যাচ্ছে ডানা মেলে। মাঝে মাঝে ফিরবে কুলায়, আবার ওরা আবার ওরা। ওদের সামনে এখন সুনীল আকাশ, আর অদিতির সামনে এই ফ্ল্যাট। 750 স্কোয়ার ফিটের এক আদিগন্ত ধুধু মাঠ। অদিতি নিষ্ফলক তাকিয়ে আছে রঙিন পর্দায়। সম্ভবত পুরনো দিনের সিনেমার গান হচ্ছে টিভিতে। অদিতি দেখছেও না, শুনছেও না। 3:45 বাজে। 4টে নাগাদ মলিনার মা বাসন মাজতে আসবে। 4:30 রান্না করতে সবিতা। ছেলেরা ফিরতেও পারে, নাও ফিরতে পারে। কাজের জন্য জলখাবার রেখে লাভ নেই, এরা দেখা যাবে। প্রেসারে খানিকটা মটর সেদ্ধ করা আছে, চটপট ঘুগনি বানিয়ে দেবো ক্ষণ। সন্ধেবেলা অদিতির একবার দাসপাড়া বাজারে যাওয়া দরকার। কাল সকালে পাপায়ের স্যারের কাছে পড়তে যাওয়া আছে। বাজার যেতে পারবে না। রাতে মাছটা সবজিটা কিনে রাখতে হবে অদিতিকে। টুথপেস্ট ফুরিয়ে এসেছে, গায়ে মাখার সাবানও। ওসব অবশ্য সামনের দোকান থেকে সওদা করা যায়। সুপ্রতিম জুতোর ফিতে কথা বলছিল। দাসপাড়া বাজারে কি পাওয়া যাবে? পাখির ছোলাও শেষ, আজই কিনে এনে ভিজিয়ে রাখতে হবে রাতে। পাখির কথা মনে পড়তেই অদিতির বুকটা খচখচ করে উঠল। টাহা ঠকে গেল পাখিটা কিনে। সামান্য কটা টাকার জন্য কেন যে মানুষ মানুষকে ঠকায়। চাইলে তো পাখিওয়ালাকে এমনি 10-20 টাকা দিতে পারতো অদিতি, দেয়ও তো। মোড়ের ইস্ত্রিওয়ালাটা বাচ্চার ওষুধ কেনার জন্য এই তো গত মাসে 50 টাকা নিল। অদিতি কি ফেরত চাইতে গেছে টাকা? যেছে না দিলে অদিতি চাইতেও পারবে না। যাকে ঠকাকে। অদিতি যে দুপুরের অনেকটাই এখন টিয়াকে নিয়ে কাটে, তার দাম কে চায়? অদিতি একবার উঁকিয়ে দিয়ে দেখে এলো পাখিটাকে। ঘাড় কাত করে কি যেন শুনছে টিয়া। কি শুনছে? গান? টিভির? তরং করে হৃৎপিণ্ড লাফিয়ে উঠেছে অদিতি। পাখিওয়ালা কি যেন বলেছিল, টিভিটা একটু জোরে দেবেন বৌদি, পাখি গান শুনে শীষ শিখে যাবে। শীষ তো অদিতি নিজেই শেখাতে পারে, তার জন্য টিভির কি প্রয়োজন? পাপাই দাদাইকে কত শীষ দিয়ে ঘুম পাড়িয়েছে অদিতি। বহুকালের অনভ্যাস, এখন কি আর বাতাস বাজবে? অদিতি ঠোঁট সরু করে ছোট ছোট কয়েকটা বাতাস ঠেলল বুক থেকে। দিব্যি বাজছে। সাইকেলের বা সাঁতারের মতো শিশু কি মস্তিষ্কে গেঁথে যায়? দ্রুত টিভি বন্ধ করে ব্যালকনিতে ফিরেছে অদিতি। এদিকের ফ্ল্যাটের সন্তর্পণে তাকিয়ে নিল। একই কম্পাউন্ডে
সামনে পাশে আরো 3টে ফ্ল্যাট বাড়ি। হেমন্তের দুপুরে সব ফ্ল্যাটই মিঠে করার রৌদ্র মেঘে ঝিমোচ্ছে। কোনো ব্যালকনিতে কেউ নেই, না একজন আছে সামনের ফ্ল্যাটের 4 তলায়। শিপ্রার বুড়ি শাশুড়ি। বুড়ি চোখেও দেখে না, কানেও শোনে না, তবু ওই বারান্দাতে বসে আছে সর্বসময়। কি চাই দেখে কে জানে, হয়তো আলো বাতাসের ঘ্রাণ নাই। খাঁচার খুব কাছে গিয়ে ঠোঁট শুরু করলো অদিতি। ছোট্ট একটা শীষ দিল। টিয়া চমকে তাকিয়েছে। অদিতি আবার শীষ দিল, এবার একটু লম্বা। টিয়ার ঘাড় কাত সামান্য, শুনছে। লাল টুকটুকে ঠোঁট কি কেঁপে উঠল। অদিতি মজা পেয়ে গেল, ঘন ঘন শীষ দিচ্ছে। টিয়াটাও চমকিত হয়ে তাকাচ্ছে বারবার। বুক থেকে বাতাস ঠেলে ঠেলে শীষটাকে সুরে নিয়ে গেল অদিতি। সুন্দর একটা ছন্দে বেঁধে ফেলল। বাহ, বেশ তো বাজছে। কলেজে পড়ার সময় শীষ দিয়ে বাজার চলতি গান ভোলা জল ভাত ছিল অদিতির। ব্রিজ অন দ্য রিভার কোয়াইয়ের মন কাড়া শীষটা ধরা ছিল ঠোঁটে। হানিমুনে সুপ্রতিমকেও শুনিয়েছিল। পুরীর সমুদ্র পাড়ে ঢেউয়ের সামনে বসে আছে দুজনে। ঢেউয়ের সঙ্গে দুলছে অদিতির শীষ। দুলছে শীষ, দুলছে সুর। সুপ্রতিম অভিভূত, সুপ্রতিম বিমোহিত। নতুন বউ শীষ দিয়ে গান শোনায়। নিজেও সুপ্রতিমকে চেষ্টা করলো বার কয়েক, পারল না। মোটা ঠোঁটের ফাঁক দিয়ে ফুক ফুক করে বাতাস বেরিয়ে গেল। অদিতি হেসে হুটিপাটি। হাল ছেড়ে অদিতিকে জড়িয়ে ধরেছে সুপ্রতিম। আরেকবার করো, আরেকবার করো। নেশা ধরে গিয়েছিল সুপ্রতিমের। নইলে রাতে হোটেলের নিবিড় শয্যাতে বউকে বলে শিষ্য নাও। অদিতির মাথায় দুষ্ট বুদ্ধি চেপেছিল। হঠাৎ স্কুলের এক ফক্কর বন্ধুর কাছে শেখা লঙ্কা সিটিটা বাজিয়ে দিল শুয়ে শুয়ে, জিভের নিচে 2 আঙুল রেখে। কি তার আওয়াজ! পুই পুই! ভ্যাবাচাকা খেয়ে সঙ্গে সঙ্গে ছিটকে গেছে সুপ্রতিম। তার হাতের ঝটকায় টেবিলে রাখা কাচের ফুলদানি ভেঙে খান খান। পাশের রুমে ছোট্ট এক মাদ্রাজি পরিবার ছিল, বাবা মেয়ে মা ছেলে। 4 জনই পরের দিন সকালে ঝুলঝুল চোখে দেখছে সুপ্রতিমকে। হয়তো ভেবেছে এটা বোধহয় বাঙালিদের প্রেম করা নতুন রীতি। আজ একবার সিটিটা বাজিয়ে দেখবে অদিতি। কেউ তো কোথাও নেই, কে আর জানছে। অদিতি শিপ্রা শাশুড়ির দিকে পিছন ফিরে দাঁড়ালো। মুখে আঙুল পুড়েও থেমে গেছে সহসা। এ কি ছেলে মানুষই! ফ্ল্যাট বাড়িতে কোথায় যে কোন চোখ ঘোরাফেরা করে। কমাস আগে এক খ্যাপামি পেয়ে বসেছিল অদিতিকে। বাড়ি ফাঁকা হলে অদিতি ড্রেসিং টেবিলের সামনে বসে যেত। যত রাজ্যের পাউডার, ক্রিম, লিপস্টিক মাখত বসে বসে। মুখ চোখ রঙিন করে তৃপ্তি হতো না। সুপ্রতিমের প্যান্ট শার্ট বার করে পরতো, তারপর মডেলদের মতো হেঁটে বেড়াতো ফ্ল্যাটময়। বেড়ালের মতো হাঁটছে, সিংহের মতো হাঁটছে, ময়ূরীর মতো হাঁটছে। কি একটা শব্দ শুনে একদিন বুঝি উঁকি দিয়েছিল ব্যালকনিতে। ব্যাস, অমনি ব্যাপারটা রাষ্ট্র হয়ে গেল। বাড়ির লোকদের কৈফিয়ত দিতে দিতে অদিতি জের বার। যা ভুল দেখেছে, যা ভুল দেখেছে বলতে বলতে গলা চিড়ে গিয়েছিল অদিতি। এখন অদিতি সিটি যদি কেউ শুনে ফেলে, পাপাই তাতাই নির্ঘাত এই 45 বছরের মাটাকে রাঁচিতে ছেড়ে দিয়ে আসবে। রাঁচির রাস্তা একা একা ঘুরে বেড়াচ্ছে অদিতি। লোকজনকে জিজ্ঞাসা করছে পাগলা গারুটা কোথায়। মাঝবয়সী পাগলিনীর কথা শুনে ছিটকে যাচ্ছে পথচারী, পালাচ্ছে ঊর্ধ্বশ্বাসে। তাদের পিছনে ধাওয়া করছে অদিতি। মনশ্চোখে দৃশ্যটা দেখে অদিতি নিজের মনে হেসে গড়িয়ে পড়ল। হাসতে হাসতে ফিরল ঘরে। খাটে শুয়েও হাসছে, চোয়াল ব্যথা হয়ে গেল, পেটও। শেষে আর হাসতে পারছে না অদিতি। তবু তার ঠোঁট দুটো ফাঁক হয়েই আছে। হাসি ফুরোতে আবার সেই সমস্যা। সময় থেমে গেল। সাইড টেবিলের নিচ থেকে একটা সাপ্তাহিক পত্রিকা বার করলো অদিতি। পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে, তবুও উল্টে পাল্টে ছবি দেখছে। রেখে দিয়ে উঠে ছেলেদের ঘরে এলো। টেবিল ঘাঁটলো পাপায়ের। ইয়া মোটায় এক ইংরেজি থ্রিলার। সামনের মলাটে অর্ধনগ্ন নারী আর মেশিন গান, পিছন মলাটে কাহিনীর সংক্ষিপ্ত সার। একবার চোখ বুলিয়ে নাক কুচকলো অদিতি, রেখে দিল। আবার ফিরে এসে শোকেস থেকে একটা বাংলা বই বার করেছে। ধুস, সবই তো পড়া। এক বই কতবার পড়া যায়? পাড়ায় যদি একটা লাইব্রেরি থাকতো।
জামিল লেনে অদিতির শ্বশুরবাড়ির পাড়ায় কি ভালো একটা গ্রন্থাগার ছিল। শ্বশুরমশাই পাল্টে পাল্টে বই নিয়ে আসতেন। ছেলে কোলে নিয়ে গপ গপ করে বই গিলত অদিতি। ছোট ছোট অগুন্তি কালো পিঁপড়ে লাইন দিয়ে দেওয়াল বেয়ে উঠছে। কি যেন সাদা গুঁড়ো গুঁড়ো মুখে করে নিয়ে চলেছে সকলে। ভারী সুশৃঙ্খল এক পদযাত্রা। শীতের প্রস্তুতি। মেঝে থেকে সিলিং পর্যন্ত চলে গেছে পিঁপড়ের সারি। ঠিক সরল রেখাও নয়, বক্ররেখাও নয়, যেন এক সাদা ফুটকেওয়ালা কালো সুতো ঝুলছে দেওয়ালে, কাঁপছে মৃদু মৃদু। সিলিংয়ে পৌঁছে ছড়িয়ে পড়ছে পিঁপড়েরা। সে এক অপরূপ জ্যামিতিক নকশা। দৃশ্যটা ছিঁড়ে গেল। ডোরবেল বাজছে। মলিনার মা এলো বোধহয়। দরজা খুলে অদিতি বিস্মিত। এক কুঁজোটে পুরো দাঁড়িয়ে আছে প্যাসেজে, পরনে পাজামা পাঞ্জাবি, কাঁধে সুতির চাদর, হাতে একটা লম্বা ডাঁটির ছাতা। অদিতির দিকে তাকিয়ে লোকটা হাসছে মিটিমিটি। চেনা চেনা যেন। কে? চশমা পরা, লম্বাটে তোবড়ানো মুখে রহস্যের হাসি। কি চিনতে পারছো না? কথা বলতেই অদিতি চিনেছে লোকটাকে। ওই গমগমে স্বরেই। হেমের মামা না? আজকের এই পর্বটা এখানেই সমাপ্ত হলো। খুব শিগগিরই আরও পর্ব নিয়ে হাজির হয়ে যাব। এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব।